আসসালামু আলাইকুম। নবম শ্রেণী, তোমাদের তো ফোর্থ অনলাইন এক্সাম হয়ে গেছে। আজকে নিউ ক্লাস। তো প্রথমেই তোমাদেরকে সালাম ও শুভেচ্ছা জানাই। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, ভালো থাকো। তো আজকের এই ক্লাস এক্সামের পরে প্রথম ক্লাস। কবিতা শেষ হয়ে গেছে, এখন যে ক্লাসগুলো হচ্ছে সব রিভিশন ক্লাস। তো তোমাদের সিলেবাস আমি আগেই দিয়েছি। আজকে যে কবিতাটা নিয়ে আমি রিভিশন করব সে কবিতাটার নাম হচ্ছে খিয়া। কবিতার নাম হচ্ছে খিয়া। এই কবিতাটা লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে খিয়া কবিতা। লিখেছেন কে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে আমি আজকে আলোচনা করব খিয়া কবিতাকে নিয়ে। এর আগে যখন আমি কবিতাগুলো পড়িয়েছি তখন কবিতার প্রাসঙ্গিকতা, কবিতার অর্থ, কবির পরিচিতি বা কবির জীবনী বা জীবনকাল আলোচনা করেছি। সেখানে আলোচনা করেছি আর যে বিষয় সেটা হলো যে কবিতার প্রত্যেকটা লাইনের অর্থ, শব্দের অর্থ, কবি কি বলতে চাইছেন তার প্রাসঙ্গিকতা, কবিতাটা কতটা সার্থক হয়েছে ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছি। কিন্তু আমি দুম করে কোনো প্রশ্ন উত্তরে প্রবেশ করব না, কারণ হচ্ছে এই কবিতাটা তোমাদের স্মৃতিপটে আর একবার আমাকে জাগরিত করে তুলতে হবে, আর একবার এটাকে রোমন্থন করতে হবে, এই কবিতাটা আর একবার রিভিশন করতে হবে। তাহলে কি হবে? তোমাদের স্মৃতিপটে আবার একটা একটা করে লাইন ভেসে উঠবে, কবিতার মূল বিষয়বস্তু ভেসে উঠবে, মূল ভাব ভেসে উঠবে, যার ফলে প্রশ্নোত্তর পর্বে তোমাদের কোনো সমস্যা হবে না। তো আমি সংক্ষেপে বিষয়গুলো আলোচনা করব। প্রথমে হচ্ছে আমরা দেখব খিয়া। খিয়া কথার অর্থ। এই খিয়া হচ্ছে যে আমরা দেখেছি মানব সভ্যতার যত অগ্রগতি হয়েছে, সেই সভ্যতার উষা লগ্ন থেকে আস্তে 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 মানুষ ডেভেলপ করেছে চারিদিকে, বিজ্ঞান তার সঙ্গে সাথ দিয়েছে, যার ফলে মানুষের জীবনযাত্রায় এক অভাবনীয়, অকল্পনীয় পরিবর্তন এসেছে বা উন্নতির ধাপে ধাপে এগিয়ে গেছে। তো মানুষ যখন প্রাথমিক অবস্থায় ছিল সভ্যতার সেই প্রথম দিকে, তখন মানুষ কি করতো? গাছের গুড়ি নিয়ে যাতায়াত করতো সমুদ্র পথে বা নদী পথে, তারপর আস্তে আস্তে নৌকা আবিষ্কার হয়েছিল। তা মূলত নৌকায় মানুষের যানবাহন অনেকদিন চলেছে, তারপরে সড়কপথ, রাজপথ হয়েছে, সড়কপথে মানুষ যাতায়াত করেছে, বাস ট্রাম আবিষ্কার হয়েছে, রেলগাড়ি আবিষ্কার হয়েছে, আকাশপথ হয়েছে। যাই হোক, সেই জলপথের কথা এখানে বলতে চেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, যে আগেকার দিনে রবীন্দ্রনাথ ঠাকুর যখন কবিতাটা রচনা করেছেন সেই সময় মানুষের যাতায়াতের মূল মাধ্যম ছিল নৌকা। তাহলে যে নৌকাগুলো যাত্রী নিয়ে এপার থেকে ওপার যেত, অর্থাৎ যাত্রী পারাপারের নৌকাকে খিয়া বলে। যাত্রী পারাপারের নৌকাকে কি বলে? খিয়া। খিয়া নৌকা বলা হয় সেগুলো। যেমন মালগাড়ি মাল বহন করে, মাল ট্রেন। প্যাসেঞ্জার ট্রেন কি করে? যাত্রী বোঝায় ট্রেন হচ্ছে, যারা যাত্রী বহন করে প্যাসেঞ্জার ট্রেন। তাহলে এক এক নাম দেওয়া থাকে। ঠিক তেমনি যে নৌকা ওপার থেকে যাত্রী এপারে আনে, এপারের যাত্রী ওপারে নিয়ে যায়, যাত্রী বহন করে, সেই যাত্রী বহন করা নৌকাকে খিয়া। কবি কিন্তু খিয়া শব্দটা এখানে এই অর্থেই ব্যবহার করেছেন। আর একটা খিয়া আছে,
সেটা হচ্ছে যে আমরা গ্রাম অঞ্চলে পুকুরে মাছ ধরতে যাই মানুষ, তো মাছ ধরতে গিয়ে কি করে, নদীর জলে বা পুকুরের জলে জাল নিক্ষেপ করে। এই এক এক জাল নিক্ষেপ করার পদক্ষেপকে খেয়া বলে। এক এক জাল নিক্ষেপের পদক্ষেপকে, পুকুরের জলে জাল নিক্ষেপ করছে, এরা বলা হলো এক খেয়া। আবার তারপরে আরেকটা পদক্ষেপ করা হলো দুই খেয়া, এগুলা খেয়া বোঝায়। তাহলে মূলত রবীন্দ্রনাথ ঠাকুর এখানে খেয়া বলতে যেটা বুঝিয়েছেন সেটা হলো কি, যে ওই যাত্রী পারাপারের নৌকাকে বুঝিয়েছে। আচ্ছা, এই কবিতা কবি কেন রচনা করেছেন? কবিতাটা কত সালে রচনা করেছেন? কবিতাটা 1911 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 1911 খ্রিস্টাব্দে। কোন কাব্যগ্রন্থে? রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থ উৎসব চৈতালি। চৈতালি কাব্যগ্রন্থ। কত সংখ্যক কবিতা এটা? 13 সংখ্যক কবি। 13 সংখ্যক কবিতা। তাহলে আমরা এই খেয়াকে আলোচনা করতে গিয়ে অনেকগুলো বিষয় আমাদের এখানে উঠে এলো, যে 1911 খ্রিস্টাব্দে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রকাশিত করেন, এই কবিতাটা রচনা করেন। এটা মূল কাব্যগ্রন্থ হচ্ছে চৈতালি, 13 সংখ্যক কবিতা চৈতালি কাব্যগ্রন্থের। এখন প্রশ্ন জাগতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুর খেয়া কবিতা কেন রচনা করলেন? খেয়া কবিতায় কি বার্তা দিতে চান? খেয়া কবিতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কারণ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে জানি যে তাকে কবি সার্বভৌম, কবিকুল শিরোমণি, কবি শেখর, কবি গুরু, আর অনেক, মানে কি বলবো, যে আমরা যদি নামে তাকে আখ্যায়িত করি তবু মনে হয় বিশ্বকবি সম্বন্ধে কিছুই বলা হলো না। তাহলে সবকিছু কবি এবং লেখকের ঊর্ধ্বে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমাদের বিচার করতে হবে। তাহলে বিশ্বকবি রচনাও হচ্ছে সেই রকম, কালের গণ্ডি অতিক্রম করে সার্বজনীন রস স্বীকৃতি লাভ করেছে। যুগ যুগের অবসান হবে, কালের অবসান হবে, একটা যুগ আসবে আর একটা যুগ যাবে, ইতিহাসের পট পরিবর্তন হবে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের যে অমূল্য ধন, যে অমূল্য রচনা, যে অমূল্য কাব্যগ্রন্থ, যে অমূল্য লিখনির যে ফল, চিরদিন মানুষের কাছে জনপ্রিয়তা তুঙ্গে থাকবে। তার চাহিদা মানুষের কাছে চরম পর্যায়ে যেমন আছে, থাকছে, ভবিষ্যতেও থাকবে। তো যাই হোক, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর খেয়া কবিতা কেন রচনা করলেন তোমাদের প্রশ্ন থাকতে পারে। আমি প্রত্যেকটা কবিতা যখন আলোচনা করি তখন তার প্রাসঙ্গিক বিষয়গুলোকে তোমাদেরকে ধরিয়ে দিই। যে কোনো কবিতা বলো, আফ্রিকা বলো, অসুখী একজন বলো, আয় আরো বেঁধে বেঁধে থাকি বলো, সিন্ধু তীরে বলো, যে কবিতাই তোমরা বলো না কেন, তার কবিতার মূল প্রাসঙ্গিক আমি আঁটোসাঁটো করে আলোচনা করে তারপরে তোমাদের কবিতার অভ্যন্তরে আমি প্রবেশ করি। তাহলে খেয়া কবিতা কেন রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করলেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন জমিদারি দেখাশোনা করতেন, জমিদারি দেখাশোনা করতেন বলে যে তিনি বাস্তব জীবনের চিত্র তার কাব্যে, তার সাহিত্যে তুলে ধরতে পেরেছিলেন। তোমরা 2 বিঘা জমি পড়েছো, শুধু বিঘা 2 ছিল মোর ভূই আর 100 বিঘে ছেড়ে রে। বাবু বলিলেন, বুঝেছ ওপেন, ও জমি লইব কিনে তোর জান। যে তার সম্বল, যেটুকু সম্বল ছিল ওপেনের, সেটুকু কিভাবে আত্মসাৎ করেছিল সে কবিতা যে তোমরা দেখেছো। এই জগতে হাই সেই বেশি চাই আছে, যার ঘুরি ঘুরি রাজার হস্তে করে সমস্ত কাঙালের ধৈর্য। মাটিতে যাদের ঠেকে না চরণ, মাটির মালিক তা, ভূমিতে যাদের ঠেকে না চরণ, ভূমির মালিক তাহারাই। কিন্তু আমরা কবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে কবি নজরুলের বিভিন্ন জায়গায় দেখেছি কিভাবে জমিদারি শোষণ পীড়ন চলেছে সাধারণ মানুষের উপর। তো যাই হোক, কবি কেন রচনা করলেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন জমিদারি দেখাশোনা করতেন তখন তো এই বাংলাদেশ আর আমাদের এই পশ্চিম বাংলা অবিভক্ত ছিল, বিরাট একটা দেশ ছিল। আজকে যে বাংলাদেশকে আমরা দেখছি, যে প্রতিবেশী দেশ বাংলাদেশকে দেখছি, যার রাজধানী ঢাকা, সেই বাংলাদেশ আর আমাদের এই পশ্চিম বাংলা অবিভক্ত ছিল, বিভাজন ছিল না। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন জমিদারি দেখাশোনা করতেন নৌকা করে, তখন পতিশর নদী দিয়ে যাতায়াত করতেন। নদীটার নাম পতিশর, লিখে নেবে তোমরা। পতিশর নদী। এই পতিশর নদীতে যখন তিনি যাতায়াত করতেন তখন তিনি চারিদিকে দৃশ্য অবলোকন করতেন, দেখতেন জীবন এবং জীবিকা, জীবন এবং যুদ্ধ, মানুষের বাস্তব জীবনের মুখোমুখি দাঁড়িয়ে প্রতিদিনের যে চিত্র, কবি মনের মধ্যে একটা প্রশ্ন চিহ্ন এঁকে দিত। কবি সেইগুলো স্মৃতির পাতায়
জমা করে রাখতেন, যাতায়াত করতেন, দেখতেন পাশাপাশি দুই গ্রাম, সেই গ্রামের মধ্যে যে যোগসূত্র নৌকা, খেয়া নৌকা যাতায়াত হচ্ছে, পৃথিবীতে প্রলয় হচ্ছে, পৃথিবীতে ধ্বংস হচ্ছে, পৃথিবীতে যুদ্ধ হচ্ছে, পৃথিবীতে মহামারী হচ্ছে, কিন্তু এই গ্রামের মানুষের যাতায়াতের কোনো বিরাম নেই, কোনো বিরতি নেই, কোনো বিচ্ছেদ নেই, কোনো কি বলবো যে বন্ধ নেই। কবি তখন সেই কালের চিরন্তন সত্যকে উপলব্ধি করলেন যে মানুষের জন্ম আর মৃত্যুর মাঝে যে জীবনের প্রবাহ, জীবনের গতি এবং গতিময়তার যে জীবন আর স্থিরতা, যে মৃত্যুরই নামান্তর, একটা মানুষকে থেমে যাওয়া, একটা মানুষকে কি বলবো এক জায়গায় আবদ্ধ হয়ে যাওয়া, মানে সেটা যে মৃত্যুরই সামিল, তাকে যে মৃত্যুই বলা যায়, সে কথা তিনি উপলব্ধি করলেন। আমরা দেখেছি না, যে নদী হারায় স্রোত, চলিতে না পারে, সহস্র শৈবাল নাম বাঁধে আসি তারে, যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার। নদী যেমন তার গতি হারিয়ে ফেলে, নদীর জল যখন গতিময় না হয়, আবদ্ধ হয়ে যায়, তখন তাকে জলাশয় বলে, তাকে পুকুর বলে, তাকে দিঘি বলে, তাকে হ্রদ বলে। নদী জীবনের মৃত্যু পরিসমাপ্তি ঘটে, তার মৃত্যু ঘটে যায়। মানুষের জীবনটাও ঠিক তাই, গতিময়তায় জীবন, স্থির যখন হয়ে যায় তখন সে মৃত্যু। তো কবি এই জন্ম আর মৃত্যুর মাঝে গতিময়তার জীবনকে লক্ষ্য করলেন, তখন তিনি কি রচনা করলেন? খেয়া কবিতা। তাহলে আমরা বুঝতে পারলাম রবীন্দ্রনাথ ঠাকুর কেন খেয়া কবিতা রচনা করলেন, কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, কত সালে এটা, কত সংখ্যক কবিতা, ইত্যাদি ইত্যাদি। এখন মূল বিষয়বস্তু আলোচনা করে নামকরণের সার্থকতা আলোচনা করে। তাহলে এই কবিতার মূল বিষয় কি? কবি বলতে চাইলেন নদীর দুই প্রান্তে দুটি গ্রাম অবস্থান করছে, যারা মুখোমুখি চেয়ে আছে। এই গ্রামের মানুষ ওই গ্রামে যাচ্ছে কাজের সূত্রে, ওই গ্রামের মানুষ এই গ্রামে আসছে, এইভাবে তাদের নৌকা চিরকাল চলছে, কোনো বিরতি নেই, কোনো বিরাম নেই, কোনো বন্ধের কোনো তাগিদ নেই, বন্ধের কোনো আশ্বাস নেই। এর মাঝে কত ইতিহাসের পট পরিবর্তন হচ্ছে। কি হচ্ছে? পৃথিবীতে কত দ্বন্দ্ব হচ্ছে, কত সর্বনাশ হচ্ছে, কত কত সোনার মুকুট কত ফুটে আর টুটে। সোনার মুকুট কি হচ্ছে? রাজা সিংহাসনে আরোহণ করছেন, এক রাজা আসছেন, পালাবদল হচ্ছে, আর এক রাজা চলে যাচ্ছেন। মসনদে একজন বসছেন, আবার তার সাম্রাজ্যের পরিসমাপ্তি ঘটছে, অন্যজন এসে বসছেন। সভ্যতার এই যে নব নব ইতিহাস রচিত হচ্ছে পৃথিবীতে, কিন্তু মানুষের জীবনের যে ধারাবাহিকতা, কবি খানে সেই চিরন্তন সত্যকে তুলে ধরলেন। মানুষের জীবনের যে ধারাবাহিকতা, মানুষের জীবন যে স্রোতে অব্যাহত রয়েছে, যে স্রোতে চলছে, তার কোনো বন্ধ হয় না, কোনো কিছু তার মধ্যে বাধার সৃষ্টি করতে পারে না। কবি সেই সত্যকে এখানে আমাদেরকে তুলে ধরলেন। এই জন্যই কবি এই কবিতার শেষ লাইনে বললেন কি, যে চিরকাল, কি বললেন শেষ লাইনে? এই খেয়া চিরকাল চলে নদীর স্রোতে, এই খেয়া চিরকাল চলে নদীর স্রোতে, অর্থাৎ এই খেয়া নৌকা চিরকাল নদীর স্রোতে চলতে থাকে, এর কোনো বিরাম বিরতি নেই। কি কি বিচ্ছেদ আসতে পারে, মানুষের কত দ্বন্দ্ব, কত সর্বনাশ আসতে পারে, নতুন নতুন কত ইতিহাস রচনা হতে পারে, দ্বন্দ্ব আসতে পারে, সর্বনাশ আসতে পারে। দ্বন্দ্ব মানে আমরা জানি কি, দ্বন্দ্ব মানে বিবাদ ঝগড়া, সর্বনাশ মানে বিপদ ক্ষতি, সব আসতে পারে। সোনার মুকুট কত ফুটে আর টুটে, সোনার মুকুট কত ফুটে আর টুটে। এই যে একটা গুরুত্বপূর্ণ লাইন আমাকে তুললাম এখানে, সোনার মুকুট কত ফুটে আর টুটে। সোনার মুকুট অর্থাৎ রাজা যখন সিংহাসন আরোহণ করেন, তখন তার মাথায় থাকে সোনার টুপি, মুকুট, সেটা ফুটে মানে বিকশিত হয়, আবার টুটে মানে সেই মুকুট থেকে, সিংহাসন থেকে তিনি বিচ্যুত হয়ে যান, সিংহাসন থেকে তিনি চলে যান, অর্থাৎ ক্ষমতা থেকে তিনি কি করেন, যে তাকে ক্ষমতা থেকে বহিষ্কার করা হয়। টুটে শব্দটা এই অর্থে ব্যবহার হয়েছে। তাহলে একটা সাম্রাজ্যে একটা রাজার উত্থান হচ্ছে, আবার একটা রাজার পতন হচ্ছে, এই যে গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে তিনি আবার কি বললেন, এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে। এই যে এত ইতিহাস রচনা হয়, পৃথিবীতে এত দ্বন্দ্ব হয়, মানুষের নতুন নতুন ইতিহাস রচনা করে, নতুন সভ্যতার উন্মেষ ঘটে,
কিন্তু খেয়া নদী এই যে চলাচলের কোনো বিরাম নেই, কোনো বন্ধ নেই। অর্থাৎ গতিময়তার যে জীবন, মানুষের জীবন যে কোনো কিছুকে বন্ধ করে দিতে পারে না, কোনো কিছু মানুষের জীবনকে যে আটকাতে পারে না। স্বাভাবিক যে ছন্দ, স্বাভাবিক মানুষের যে জীবন, সেই জীবন যে তার মানে হচ্ছে কি বলবো সরল রেখা বেয়ে চলতে থাকে, কবি সেই কথা এখানে তুলে ধরতে চায় না। তাহলে কবিতার মূল ভাব বুঝতে পারলাম। এখন যদি নামকরণ এই কবিতার আসে তাহলে আমরা কি করব? নামকরণ, কবিতার নামকরণ। কবিতার নামকরণ যদি আসে তাহলে আমরা দেখব যে কবিতার মূল বিষয়বস্তু কি আসছে। আমরা দেখেছি নামকরণের ক্ষেত্রে যে বিশেষ করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নামকরণের ব্যাপারে খুব সচেতন, এবং একজন শিল্পী হিসাবে, বিখ্যাত শিল্পী হিসাবে যার নামকরণ করা দরকার, তিনি নামকরণের ব্যাপারে খুব যত্নশীল এবং সেইভাবেই নামকরণ করে থাকেন। সাহিত্যের ক্ষেত্রে মূলত তিনটে বিষয়ের উপর লক্ষ্য করে নামকরণ হয়ে থাকে। কেন্দ্রীয় চরিত্র নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে যে বিষয়বস্তুর দিকে লক্ষ্য রেখে, নাম্বার 3 ব্যঞ্জনাধর্মী কোনো শব্দ বা বাক্য দিয়ে নামকরণ করা হয়ে থাকে। এখন আমাদের এই খেয়া কবিতাটা কোন দিকে লক্ষ্য করে নামকরণ করা হয়েছে সেটা আমরা যদি আলোচনা করি তা বেরিয়ে আসবে মূলত বিষয়বস্তুর উপর নির্ভর করে। বিষয়বস্তুর উপর নির্ভর করে কি হয়েছে যে নামকরণ করা হয়েছে। তাহলে এই কবিতার নামকরণ কতটা সার্থক হয়েছে এই সিদ্ধান্তে আমাদেরকে পৌঁছাতে হলে কবিতাটা সংক্ষেপে আলোচনা করা প্রাসঙ্গিক হবে। এইভাবে আমরা আলোচনা করব এবং বলবো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কালের চিরন্তন সত্যকে এই কবিতায় তুলে ধরেছেন। জন্ম আর মৃত্যুর মাঝে মানুষের যে জীবন প্রবাহ, তা কোনো কিছু যে আটকাতে পারে না। যদিও সাময়িকভাবে তার বিরতি আসতে পারে, কিন্তু চিরকালের মধ্যে যে বন্ধতা আসে না, তাই এই কবিতায় তিনি সেই সত্যকে উদ্ঘাটন করেছেন। পৃথিবীতে কত দ্বন্দ্ব হোক, কত সর্বনাশ হোক, কত রাজার উত্থান হোক আর পতন হোক, কত ইতিহাস সৃষ্টি হোক, সবকিছুই পৃথিবী তার সাক্ষ্য হয়ে থাকবে, কিন্তু মানুষের যে জীবন প্রবাহ নদীর স্রোতের মতো তা বইতে থাকবে। পাশাপাশি যে দুটি গ্রাম, এই গ্রামে যে এক গ্রামের মানুষের অন্য গ্রামে যাওয়া, অন্য গ্রামের মানুষের এই গ্রামে আসা, এই যে বিরাম নেই, বিরতি নেই, চলতেই রয়েছে এই জীবন প্রবাহ। কবি সেই সত্যকে এখানে কি করলেন? প্রতিষ্ঠা করলেন। সভ্যতার কত কত ইতিহাস রচনা হচ্ছে, কত সোনার মুকুট ফুটে আর ফুটে, শেষে তিনি এই সিদ্ধান্ত উপনীত হলেন যে এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, এর কোনো বিরাম বিরতি নেই। তাহলে আমরা আলোচনা করে শেষ সিদ্ধান্ত উপনীত হতে পারি যে খেয়া কবিতায় খেয়াটাই মূল বিষয়বস্তু হয়ে উঠেছে। এই যে খেয়া যাত্রী পারাপারের নৌকা এক যাত্রী থেকে নিয়ে যাচ্ছে আবার নিয়ে আসছে, এই যে চলছে কবিতাটার মধ্যে, এটা আবর্তিত হয়েছে বলে এই কবিতার নামকরণ সার্থক হয়েছে। যাই হোক, আমি আজকে খেয়া কবিতা নিয়ে আলোচনা করলাম, তার মূল বিষয়বস্তু আলোচনা করলাম, কবি সম্বন্ধে আলোচনা করলাম এবং নামকরণ ও মূল ভাব নিয়ে আলোচনা করলাম। পরের দিন ক্লাসে এর প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।